নাটক জীবনের অলিগলি, রচনা ফজলুল হক আকাশ, পরিচালনা ফজলুর রহমান, সৌজন্যে জীবনটাকে নিয়ে খেলছ কঠিন খেলা, আঁকা বাঁকা পথে কেন শুধুই তোমার চলা, কোথায় হবে যে শেষ জীবনের অলিগলি, ও কোথায় হবে যে শেষ জীবনের অলিগলি। আধার থেকে আরো আধার আনছো শুধুই ডেকে, সকালটাকে রাখছ মিছে কুয়াশা দিয়ে ঢেকে। আধার থেকে আরো আধার আনছো শুধুই ডেকে, সকালটাকে রাখছ মিছে কুয়াশা দিয়ে ঢেকে। বন্ধ রেখো না মনের দুয়ার, জানালাটা দাও খুলি, কোথায় হবে যে শেষ জীবনের অলিগলি, ও কোথায় হবে যে শেষ জীবনের অলিগলি। ভাবি একটা ফাইল কাকনকে সাপ্লাই করেছে, ওই ফাইল থেকে একটা দলিল আমাকে কাকন দেখিয়েছে। কিসের দলিল? গার্মেন্টসের দলিল। কি? জি, ওই দলিলে দেখলাম জব্বার আঙ্কেল 70% মালিক, আর আমরা 10% করে 3 ভাই 30%-এর মালিক। সর্বনাশ, পরা গাদর ওরা তাহলে গার্মেন্টসের খবর জেনে গেছে। তুমি সুইসাইড নোট লিখে আমাকে এবং ভাইয়াকে জিম্মি করে আমাদের সংসারটা ভাঙার চেষ্টা করছো। তুমি ঠিকই ধরেছ। আমার সংসার টিকিয়ে রাখার জন্য আমি এই বাড়িটা টুকরো টুকরো করে ফেলতেও একটুও দ্বিধা করব না। নাজমা, এখনো সময় আছে, কাকনকে এই বাড়ি থেকে চলে যাওয়ার ব্যবস্থা করো। কেন? কাকুন এই বাড়ি থেকে চলে যাবে কেন? ও বুঝতে পেরেছি, কাকুনের সম্পত্তি হাতিয়ে নেবার প্রজেক্টটা তোমার ফেল করেছে, তাই না? কাকন আমার সম্মান নষ্ট করেছে, এর পরিণামে ওর জীবনও যেতে পারে। আরিফ, নাজমা, কাকন যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার ওই সুইসাইড নোট কিন্তু কোনো কাজে লাগবে না, কথাটা মনে রেখো। কনগ্রাচুলেশন বন্ধু, কখন ছাড়া পেলে? সে খবর নিশ্চয়ই তোমার কাছে অজানা নয়। আরে না, আমি কি এত খবর রাখি নাকি? কেন? এক থাপ্পড়ের যন্ত্রণায় বিছানা নিয়েছো নাকি? শোনো আরিফ, পরাগকে দিয়ে শিগগির ডিভোর্স করিয়ে কাকনকে ফিরিয়ে দাও। সেটা তো আমিও চাই বন্ধু, তোমাদের মতো ফ্যামিলির একটা মেয়ে আমাদের ফ্যামিলিতে আছে, এটা তো আমার জন্য সম্মানের না। যে কোনো সময় এসে তোমার বোনকে নিয়ে যাও। এটা কি তোমার মুখের কথা নাকি মনের? আমি মুখে একটা আর মনে একটার প্র্যাকটিস করি না। যে কোনো সময় এসে তোমার বোনকে বুঝিয়ে নিয়ে যাও। ওকে, আমি আজাদকে পাঠাবো। তার আগে আজাদ ভাইকে বলো যে আমার মামলাটা যেন তুলে নেয়। সেটা তুমি ওকে বুঝিয়ে বললে ও মামলা তুলে নেবে। আজাদ কালকে যাবে। আজাদ, কাল ওই বাড়িতে যাবে, গিয়ে কাকনকে বুঝিয়ে শুনিয়ে এখানে ফেরত নিয়ে আসবে। জি, আমি কালই যাব। নাজমা, হাসান আজাদ ভাইকে পাঠাবে কাকনকে ফিরিয়ে নিতে। তুমি কোনো ঝামেলা করে কাকনকে আটকিয়ে রাখবে না। হাসান, কাকনকে ফিরিয়ে দেব তার মানে এই না যে তোমার থাপ্পড়ের প্রতিশোধ আমি নেব না, তোমাকে আমি নরক যন্ত্রণায় ভোগাবো। রূপা, নূপুর কি বললো না বললো সেটা ধরে তো তুই আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারিস না, তাই না? ফাটল
তো অনেক আগে ধরে আছে আদর, যেদিন তুই তোর আর নুপুরের ছবি তোলার অপবাদ আমাকে দিয়েছিলি। ছবিটা তুই তুলিসনি, সেটা আমি পরে বুঝতে পেরেছি। ছবিটা তুলেছে আরিফ ভাইয়ের লোক বরকত। এসব কে বলছিস তুই? আমি ঠিকই বলছি। বরকত ছবিটা তুলে দিয়েছে হাসান ভাইয়ের কাছে, হাসান ভাইয়ের থেকে পেয়েছে নূপুর, আর নূপুর সেই ছবিটা নিয়ে তোর আর আমার মাঝে একটা দেয়াল তৈরি করার জন্য। থাক, তোর মুখে নুপুরে বদনাম শুনতে চাই না। আদর, তুই যদি মনে করিস তুই নুপুরকে নিয়ে সুখী হবি, তাহলে ওকে জীবনসঙ্গী হিসেবে ভাবতে পারিস। এসব তুই কি বলছিস? রাতের পর রাত নুপুরের সাথে ফোনে কথা বলিস, হ্যাংলার মতো প্রেম নিবেদন করিস, আর আমার সামনে এমন একটা ভাব দেখাচ্ছিস তুই নুপুরকে চিনতেই পারছিস না। আরে কি যন্ত্রণা! আমি তো দেখছি নূপুর তোর কান ভালোই ভারী করেছে। কেন নুপুর আমার কান ভারী করবে কেন? আমার কি বিবেক বুদ্ধি নেই? আছে। যার রেজাল্ট এত ভালো তার মাথায় না যত চুল, তার চেয়ে বুদ্ধি অনেক বেশি। আচ্ছা, তোর যে এত বুদ্ধি, তুই জানিস না আমার মন কি চায়? আমার চোখের দিকে তাকিয়ে তোর চোখ দেখতে পাস না? টাকা শান্তি, কি ওই যে আজাদ ছবি তোলার কাজটা এক্ষুনি সেরে ফেলাইতে হইব। শোনো, যেমনি যেমনি পোজ দিতে কইছি ঠিক তেমনি তেমনি পোজ দিবা। ওকে, কিন্তু ছবি জোড়াতালির কাজের পরে কিন্তু বিয়ে ফাইনাল। অবশ্যই অবশ্যই পরে বিয়ে ফাইনাল। যাও যাও যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এদিকে কোথায় যাচ্ছেন? আপনাদের অফিসেই যাচ্ছিলাম বরকত সাহেবের সঙ্গে দেখা করতে। উনি কি অফিসে আছেন? না, স্যার তো একটু বাইরে গেছে। কিছু বলতে হবে? হ্যাঁ, আমার সঙ্গে দেখা করতে বলবেন। জি স্যার, বলবো। স্যার, আপনার গালে ওইটা কি? কি? দেখি দেখি, আমি দেখি তো। এই এই কি 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 করছেন? কি? না স্যার, আপনার গালে একটা পোকা ছিল, উড়ে গেছে স্যার। আপনার বসকে বলবেন অবশ্যই যেন আমার সঙ্গে দেখা করে। হ্যাঁ, অবশ্যই স্যার। আমার পিয়ারের সুইটি বানু, দেখো কি সুন্দর ছবি হয়েছে। দেখি। তোমার হবু বউ পরপুরুষের গালে হাত দিয়ে ছবি তুলেছে, আর তুমি বলছো দারুণ হয়েছে না? তোমার হিংসা করে না? অবশ্যই হিংসা লাগতেছে। ককটেল বাজারের মামলায় জেলের ভাতের কথা চিন্তা করে হিংসাটা হজম করতেছি। চলো। ম্যাডাম, ম্যাডাম, আমার চাকরিটা কি আছে? তুমি তো আমার চাকরি করো না, আমি কিভাবে বলবো যে তোমার চাকরি আছে নাকি নাই? আপনার চাকরি করি না ঠিক আছে, কিন্তু ম্যাডাম আমি জানি আমার চাকরি আপনার হাতে। ম্যাডাম, দয়া করে আমার পেটে লাথি দেবেন না ম্যাডাম, এই চাকরিটা আমার খুবই দরকার। তাই? জি ম্যাডাম। ওকে, বিবেচনা করব। ম্যাডাম, আপনার বিবেচনাটুকুই আমার পেটে রাখার। বিশ্বাস করবেন ম্যাডাম, আমার হাতে যদি গাড়ির চাবি না থাকে মনে হয় বিশ্ব দুনিয়ায় আমার কোনো কিছুই নাই। এরকম কেন মনে হয়? মনে হওয়ার কারণ আছে। আমার দাদা ছিল বিখ্যাত ড্রাইভার, আবার আমার আব্বা সেও ছিল ভালো ড্রাইভার, আমি নিজেও ড্রাইভার। আমার বয়স যখন 3 বছর তখন আমার আব্বা কোলের উপর নিয়ে গাড়ির স্টিয়ারিং ধরে শিখেছে। সেই থেকে বলতে গেলে গাড়ির সাথে আমার নারীর সম্পর্ক। বিশ্বাস করুন ম্যাডাম, আজকে সারা দিনটা আমার খুব খারাপ কাটছে, কিছুই ভালো লাগে নাই। ম্যাডাম, ম্যাডাম, আপনি যদি দয়া করে আমার চাকরিটা টিকে রেখে দেন, ভবিষ্যতে আপনি আমাকে যা বলবেন আমি তাই শুনবো। ঠিক আছে, চাকরি করবে কিন্তু কোনো কথা চালাচালি করবে না।
না ম্যাডাম, কথা চালাচালি করবো কেন? আপনি শুধু আমার চাকরিটাই যাত্রা টিকে দেন। আমি সিকিউরিটি হিসাবে আমার জিব্বা আপনার কাছে আমানত রাখলাম। এরপরে আপনার বিষয়ে কোনো কথা লিখে চলে আপনার ডাইরেক্ট এসে আমার জিব্বাটা বের করে কেসুত করে কেটে দেবেন। ঠিক তো? জি, 100% ঠিক। ম্যাডামের মায়া দয়া আছে। আমি আদরকে আমার প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিলাম। এখন তো আমি নিজেই আদরের প্রেমে পড়ে আছি। আদরকে মন থেকে সরাতেই পারছি না। আদরকে ছাড়া আমার জীবন অন্ধকার মনে হয়। আদরকে আমার পেতেই হবে, কিন্তু রূপাকে আদরের জীবন থেকে কিভাবে আলাদা করব? এখন কি করব আমি? কি ব্যাপার? লক্ষণ তো ভালো নয়। দুলাভাই কিছু বলবেন? চাঁদ মুখটায় মেঘের ছায়া কেন? কে মেঘ ঠেলে দিল? হ্যাঁ দুলাভাই, আপনি যে কি বলেন না। নিশ্চয়ই মিথ্যে বলিনি। আমার শালিকার এই মন নিয়ে মেঘ বৃষ্টির খেলাটা কে খেলছে? লোকটা কে? দুলাভাই, আমাকে বললে লাভ। নাম ঠিকানা বলো, আমি 4 হাত এক করে দেওয়ার ব্যবস্থা। আর দুলাভাই ওসব কিছুই না। দুপুর, তোমার এই বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। ওই বয়সে কিন্তু আমারও প্রেমে হাওয়া লেগেছিল। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ। তাহলে তো এই কথাটা এখনই গিয়ে আপাকে বলতে হয়। কি করছো? কি করছো? তুমি কি আগুনে ঘি ঢালতে চাও না? না, আমি তো চাই না, কিন্তু আপনার হাব ভাব দেখে তো তাই মনে হয়। আগুনে ঘি ঢাললে আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে উঠবে, এবং সেই আগুনে আপনি কাপা কাপা শরীর নিয়ে তাপ নেবেন। তোমার আপা তো সারাক্ষণ জ্বলতেই থাকে, ঘি ঢালতে হবে না। আপার দুর্নাম করছেন না? না না না, গুণ বলছি, গুণ। শোনো, ভাইয়া তোমাকে ডেকেছেন, মনে হয় সিরিয়াস কিছু কথা বলবেন। সিরিয়াস কথা? দুলাভাই কোনো ঝামেলা? না, সেরকম তো কিছু মনে হয়নি। আমার কিন্তু ভয় করছে। কেন? ভাইয়া সিরিয়াস কথা বলবে, তার মানে নিশ্চয়ই আমার নামে ভাইয়ার কাছে কেউ আজে বাজে কথা বলেছে। দুলাভাই দেখেন, এবার যদি ভাইয়া কোনো ভিত্তিহীন কথাবার্তা বলে তাহলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আরে সেরকম কিছু না। সেরকম কিছু হলে ভাইয়া আমাকে টাচ দিতেন। তাহলে কি কথা? চলো যাই, শুনি কি বলেন। ভাবি, কি করছো? এই তো আমি ভাবছি গার্মেন্টসে আমার অংশটা বুঝে নিব। এখন 4 মাস পর তো আমার পরীক্ষা শেষ, বেকার হয়ে যাব। তাই ভাবছি যে মাঝে মধ্যে গার্মেন্টসেও যাব, আর গার্মেন্টসের কর্মীদের জন্য কি করা যায় সেটা নিয়ে ভাববো। তুমি কি ব্যবসা করবে নাকি জনসেবা? ভাবি, মানুষের জীবনের উন্নয়নের কাজ শুরু করলে নিজের জীবনের উন্নয়নটা হয়ে যায়। আমার বিশাল বড় একটা প্ল্যান আছে, এখন বলবো না, আগে পরীক্ষা শেষ হোক, আমি গার্মেন্টসে যাতায়াত শুরু করি, তারপর। আমি পরাগকে জোর করব গার্মেন্টসে বসার জন্য। তারপর তুমি যদি গার্মেন্টসের বিষয়টা তোলো তাহলে ভাইজান কি থেকে কি ভাববে? ভাবি, উনি সারা জীবন গিরিঙ্গি ভাবনা ভেবেছে, আগামীতেও ভাববে। আমি ওইসব নিয়ে একদম বদার করি না। ভাবির সাথে বিষয়টা শেয়ার করো। হ্যাঁ, অবশ্যই বলবো। ভাবি, পরাগ ভাইয়া কোথায়? সে তো এখন দৌড়ের উপর আছে। ও আচ্ছা। পরাগ ভাইয়া কিন্তু অনেক ভাগ্যবান। কিভাবে? এই যে তোমার মতো এরকম সুন্দরী একটা বউ পেল। আমার কিন্তু ভীষণ হিংসা হচ্ছে। তাই নাকি? হ্যাঁ। লাগবে নাকি আমার মতো এরকম একটা বউ? স্টকে আছে নাকি? আছে। তো সে মালটা কে? কি বললে? ও ভাবি, আরে সরি সরি। খবরদার, মেয়েদের সাথে এই শব্দটা আর কখনো যুক্ত করবে না। আচ্ছা ঠিক আছে ভাবি, করব না, ভুল হয়েছে, সরি বললাম। এখন তুমি আমাকে বলো, মেয়েটা কে? এখন বলা যাবে না, পরে বলবো। পরাগের বিষয়ে আমি এত কঠোর সিদ্ধান্ত নিতাম না, কারণ আমার মনে হয় পরাগের ওখানে কাকন কখনোই সুখী হতে পারবে না। কারণ আরিফ উকিলের কুবুদ্ধি শুনে
পরাগ অনেক বড় ক্ষতি করতে পারে কাকনের। তার আগেই ওকে এখানে ফিরিয়ে আনতে পারলে বাঁচা যায়। প্রয়োজনে তোমরা দুজন আদরের হেল্প নিতে পারো, ছেলেটা বড়ই ভালো। আদর হেল্প করবে? জি ভাইয়া, আদরই তো মনিরাজকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছে। ছেলেটাকে আমরা এতদিন খামোখাই ভুল বুঝেছি। আদর আসলে খুব ভালো ছেলে। বলো কি? হ্যাঁ ভাইজান, আদর না থাকলে তো মনিরাজকে অ্যারেস্ট করা সম্ভব হতো না। শুধু তাই নয়, আদর আরিফের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে মনিরাজকে পুলিশে দিয়েছে। যাক, আদরটা তাহলে আঙ্কেলের মতো হয়েছে। তোদের মনে আছে কিনা জানি না, মুক্তার আঙ্কেল মানে ওদের বাবা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সৎ এবং নির্ভীক ছিলেন। জীবনে কারো সাথে কখনোই আপোষ করেননি। আমাদেরকে নিজের সন্তানের মতন আদর করতেন। ভাইজান, আমার একটু একটু মনে আছে, ওই বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হলেই না আমাদেরকে আগের দিনই নিয়ে যেত। তারপর আমরা সবাই মিলে কত হইচই করতাম। হ্যাঁ, আমিও তো দেখেছি। আরিফ আর ভাইজানের মধ্যে কত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। কি থেকে যে কি হয়ে গেল। জানো, ঈদের আগের রাতে শানু আপা আমাদের বাসায় আসতো। এসে আমাদের 3 বোনের হাতে না কত যত্ন করে যে মেহেদি পরিয়ে দিত। তারপর ঈদের দিন সকালবেলা আমরা 3 বোন মিলে আরিফ ভাইদের বাসায় যেতাম। তারপর শানু আপা আমাদের চুলের ঝুঁটিতে কি যত্ন করে করে ফুল গেঁথে দিত, বেলি ফুল। হ্যাঁ ভাবে, পরাগ ভাইকে সুন্দর একটা জীবন উপহার দেওয়ার জন্য তুমি যে পরিকল্পনা করে যতটা কঠিন হয়েছ, ঠিক ততটাই নরম হয়ে তুমি হাসান ভাইয়ের সাথে সুন্দর একটা সম্পর্ক স্থাপন করো। ভাইয়াকে আমি যে পরিমাণ কষ্ট দিয়েছি, সেই কষ্টটা আমি মুছবো কি করে? আগে নিজের চোখের পানিটা মুছো প্লিজ, প্লিজ ভাবি। এবার তুমি হাসান ভাইকে একটা ফোন দাও। ভাইয়াকে? ভাইয়াকে ফোন দেওয়ার সাহস আমার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজাদ ভাইকে একটা ফোন দাও। হাসান ভাই খোঁজ খবর নাও, দাও প্লিজ। সবাই মন দিয়ে শোনো, আরিফ উকিলের সাথে আমি যে হিংসায় মেতে উঠেছি তা কখনোই থামবে না। কাকনকে ফিরিয়ে আনার পাশাপাশি আমি নূপুরের বিয়ের ব্যবস্থা করতে চাই। আহা, ফোনটা বন্ধ করো না, ভাইজান কথা বলছে তো। কাকনের কল। কাকন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো কাকন। দুলা ভাই, ভাইয়া কেমন আছে? হ্যাঁ, ভাইয়া ভালোই আছেন। দুলা ভাই, আপনি যেভাবেই হোক ভাইয়াকে ম্যানেজ করেন। ভাইয়াকে না দেখে আমি থাকতে পারছি না। তুমি কেঁদো না, কান্না থামাও। কাকন প্লিজ, আমার কথা শোনো। কাকন, কাকন, তুমি যেমন তোমার ভাইজানের জন্য কাঁদছো, তোমার ভাইয়ারও তো তোমার জন্য মনটা কাঁদে। সত্যি? হ্যাঁ, শোনো, কাল তোমাদের ওখানে আমি আর নূপুর যাব। কখন আসবেন? নাস্তা করেই আসবো। কাকন, ভুল তো মানুষই করে, আবার মানুষই ভুলের সংশোধন করে। ঠিক আছে কাকন, কালকে দেখা হবে। আচ্ছা দুলা ভাই, ঠিক আছে। ওকে, রাখি। কি ভাবি, দেখলে সম্পর্ক স্বাভাবিক হবার সেতুটা তৈরি হয়ে গেল? হয়নি? আমার বিশ্বাস আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, তুমি দেখো। এখন কাঁদিস কেন? হ্যাঁ, তখন তো কত বুঝিয়েছি, কোনো কথা বুঝেনি। একবার ইমোশনের জোয়ারে ভেসে গিয়ে বিয়ে করে ফেলেছে। এখন তো ঠিকই ইমোশনে ভাটা পড়েছে। ভাইজান, কাকন ফিরলে ওকে আগে খুব তাড়াতাড়ি করে বিয়ে দিতে হবে। একটু দেরি করলে দেখা যাবে আবার ইমোশনের জোয়ারে ভেসে যাচ্ছে। ওকে আগে যেভাবে হোক বিয়েটা দিয়ে দিতে হবে। আর কণা, তুমি এসব কি বলছো? আগে তো কাকনকে ফিরতে হবে নাকি? কণা, আমার কথা শোন। জি ভাইয়া, বলেন। আমি যে বলছিলাম, নূপুরকে আমি বিয়ে দিতে চাই। ভাইয়া, সামনে তো আমার ফাইনাল পরীক্ষা, কিন্তু এখনই পরীক্ষার আগে বিয়ের কথা ভাবলেই তো আর বিয়ে হয় না। ভাইজান আমাদের সবার সামনে বিয়ের কথাটা তুলেছেন কারণ তোমাকে একটা মেন্টাল প্রিপারেশন দেওয়ার জন্য। রাইট। নূপুর, আমি তোকে বিয়ে দিতে চাই, এবং এই কারণে আত্মীয় স্বজন সবার সাথে প্রাথমিকভাবে আমি আলোচনাটা করতে চাই।
এ ব্যাপারে তোর মতামতটা জানা দরকার। ভাইয়া ঠিকই বলেছে, তোর মনের মধ্যেও যদি কাকনের মতো কোনো ইমোশনের জিলাপি প্যাচ থাকে তাহলে আগে থেকেই বল, জেনে রাখা ভালো। আপু তুমি এভাবে কথা বলছো কেন? কণা, সব বিষয়ে তোমার বাঁকা করে দেখার একটা স্বভাব হয়ে গেছে। নূপুর, কাকনের পছন্দের মূল্যটা আমি দিতে পারিনি প্রধানত দুটো কারণে। নাম্বার ওয়ান, খান সাহেবের ছেলের সাথে ওর বিয়ে পাকা হওয়ার পর পরাগের সাথে ওর সম্পর্কের কথা আমরা জেনেছি। দ্বিতীয়ত, কাকনের পছন্দটা ছিল ভুল। আমি আশা করব তোর কোনো পছন্দের বিষয় থাকলে সেটা আগে থেকে আজাদকে জানিয়ে দিবি। আমি বাঁকা কথা বলি? আমি খেয়াল করে দেখেছি তো, আমার কথা আর নিম পাতার মধ্যে তোমার কাছে কোনো পার্থক্য নেই। এতই তিতা লাগে তো যাও না, এত যখন তিতাই লাগে তখন আমাকে ফেলে কোনো মিষ্টি ভাষার কাছে যাও না। আহা, কি শুরু করলে তুমি? আমি তোমাদের এসব প্রেম আলাপের মধ্যে নেই। আমি কথা বললে তোমার গায়ে জ্বালা ধরে না কেন? কেন আমি কথা বললে তোমার গায়ে জ্বালা ধরে শুনি কেন? জীবনটাকে নিয়ে খেলছো কঠিন খেলা, আঁকা বাঁকা